গল্পের শুরুতে আমরা আমাদের মেইন লিড হানকে দেখতে পাই। সে দংশন গ্রুপের প্রেসিডেন্ট, তবে তার পায়ে সমস্যা আছে। সে এক পার্টির আয়োজন করেছিল যেখানে অনেক পপুলার অভিনেতা ও অভিনেত্রীরা এসেছিল। এর মধ্যে এক অভিনেত্রী হানের কাছে যাওয়ার জন্য তার উপরে পড়ে যাওয়ার অভিনয় করে, তবে এই অভিনয় তার উপরে ভারী হয়ে যায়, কেননা হান এর ফলে তার ক্যারিয়ারই শেষ করে দেয়, কেননা তার সবথেকে বড় ফিল্ম প্রডিউসিং কোম্পানি আছে। অন্যদিকে আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম হচ্ছে জিন। সে অনেক পপুলার একজন আর্টিস্ট, আর সে শহরে নিজের ছেলে শাওয়ের চিকিৎসা করানোর জন্য এসেছে, কেননা তার কিডনির সমস্যা আছে। সে যখন রাস্তায় এক টিভিতে হানকে দেখতে পায় তখন সে তাকে চিনে ফেলে আর বলে, মা সে তো আমার বাবা, আমি তার সাথে দেখা করতে চাই। জিন তখন তাকে বলে, না সে তোমার বাবা নয়। শাও তখন বলে, সে অবশ্যই আমার বাবাই হবে, কেননা আমি আপনার স্কেচ বুকে তার অনেক ছবি দেখেছি। তবে জিন তাকে এই ব্যাপারে মানিয়ে নেয় যে সে তোমার বাবা নয়। শাওয়ের এখানে তৃষ্ণা লাগছিল, এ কারণে এখানে জিন তখন পানির বোতল নিয়ে আসার জন্য যায়। শাও তখন সামনে বেলুন দেখতে পেয়ে সেদিকে চলে যায়। তখন বেলুনের সাথে খেলতে খেলতে সে অন্য এক জায়গায় চলে আসে, যেখানে সে নিজের সামনে হুইল চেয়ারে হানকে দেখতে পায়। শাও তখন তার দিকে দৌড়ে বলতে থাকে, আমি আমার বাবাকে পেয়ে গিয়েছি। সে তখন গিয়ে হানকে জড়িয়ে ধরতে যাচ্ছিল আর তাকে বাবা বলা শুরু করে। হানের অ্যাসিস্ট্যান্ট এসে তখন তাকে বলে, বাবু সে তোমার বাবা নয়। তবে শাও তখন বলে, আপনি মিথ্যা কথা বলছেন, সেই আমার বাবা হয়। এই কথা বলে সে আবারও হানের কাছে আসার চেষ্টা করে। হান তখন তাকে বলে, আমি তোমার বাবা নই, আর এমনিতেও তোমার মা কোথায়। অন্যদিকে জিন যখন পানির বোতল নিয়ে বাইরে আসে তখন সে শাওকে কোথাও দেখতে না পেয়ে তাকে খোঁজা শুরু করে, তবে কারো কাছ থেকেই সে কিছুই জানতে পারছিল না। এদিকে হান শাওকে বলছিল যে আমাকে বাবা বলা বন্ধ করো, তবে তখন শাও বলে, আপনিই তো আমার বাবা। হান তখন বলে, তোমার মা কোথায়? শাও তখন বলে, আমি তার কাছ থেকে হারিয়ে গিয়েছি। এর ফলে শাও তখন এখানে স্যাড হয়ে যায়, যার ফলে এখানে হান তখন নিজের অ্যাসিস্ট্যান্টকে শাওকে সাথে নিয়ে তার মাকে খোঁজার কথা বলে। তবে শাও তখন বলে, আমি তো আমার বাবার সাথে যাব, তবে হানের এক জরুরি মিটিং এ জয়েন হতে হবে। এ কারণে হান তখন বলে, ঠিক আছে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, তবে তুমি আমাকে বাবা বলে ডাকবে না। এরপরে তারা সবাই গাড়িতে বসে পড়ে। অন্যদিকে জিন অনেক খোঁজার পরেও শাওকে না পেয়ে অনেক স্যাড হয়ে পড়ে। অন্যদিকে শাও তো গাড়িতে বসে হানকে দেখে কেবল হাসি দিয়ে যাচ্ছিল। এটা দেখে হান তখন তাকে বলে, আমার দিকে কেন দেখছো? শাও তখন বলে, কেননা আমার বাবা অনেক হ্যান্ডসাম। হান তখন তাকে বলে, আমাকে বাবা বলা বন্ধ করো আর আমার দিকে তাকানোও বন্ধ করো। হান তখন শাওয়ের ব্যাগে এক আইডি দেখতে পায় যেখানে জিনের নাম্বার ছিল। এ কারণে সে তখন নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে তাকে দংশন গ্রুপে এসে নিজের ছেলেকে নিয়ে যাওয়ার কথা বলতে বলে। এ কারণে অ্যাসিস্ট্যান্ট তখন জিনকে কল করে তাকে বলে, আপনার ছেলে এখন দংশন গ্রুপে আছে, এ কারণে এসে তাকে নিয়ে যান। দংশন গ্রুপের নাম শুনে এখানে জিন তখন ভাবে যে সে ওখানে কিভাবে চলে গেল, আর যা কিছুই হোক সে তখন শাওকে রিসিভ করার জন্য সেখানে চলে যায়, যেখানে রিসিপশনিস্ট তখন তাকে বলে, আপনার ছেলে ভেতরে আছে। এরপর সে শাওকে নেওয়ার জন্য ভেতরে চলে যায়। এরপর রিসিপশনিস্টের কাছে লিন নামক এক মেয়ে আসে। সে তখন লিনকে বলে, হানের সাথে এক বাচ্চা ছেলে এসেছিল, যাকে নেওয়ার জন্য তার মা চলে এসেছে। অন্যদিকে শাও হানের দিকে তাকিয়ে কেবল স্মাইল করেই যাচ্ছিল। হানের জিজ্ঞাসায় শাও তখন বলে, বাবা তুমি তো অনেক হ্যান্ডসাম। হান তখন তাকে বলে, আমাকে বাবা বলে ডেকো না, আমাকে বরং আঙ্কেল বলো। তখনই এখানে জিন চলে আসে। এ কারণে শাও তখন গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপরে শাও হানকে দেখিয়ে বলে, দেখো মা আমি বাবাকে পেয়ে গিয়েছি। এরপর তারা দুইজনে একে অপরকে দেখে। হান তো এখানে তখন তাকে অনেক রাগান্বিত অবস্থায় দেখছিল। তখন সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে শাওকে নিয়ে বাইরে খেলতে যেতে বলে। এ কারণে অ্যাসিস্ট্যান্ট তখন শাওকে নিয়ে যায়। হানের পর তাকে বলে, আমাকে ছেড়ে গিয়েছো 6 বছর হয়ে গিয়েছে। জিন তখন বলে, তোমার এখন এরকম অবস্থা হয়ে গিয়েছে? হান তখন বলে, হ্যাঁ আমি ডিজেবল হয়ে গিয়েছি, যা তুমি 6 বছর আগে চেয়েছিলে। জিন তখন বলে, লিন তো আমাকে বলেছিল যে সে তোমার চিকিৎসা করাতে পারে। তবে এখানে হান তখন তাকে চুপ করিয়ে দেয় আর তাকে বলে, আমি কি এত সহজে ভুলে যাব যে 6 বছর আগে যখন আমার তোমার অনেক দরকার ছিল তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এখানে জিন তখন তার কাছে এসে তাকে সরি বলে। হান তখন তাকে বলে, এখন আর আমি তোমার এই মুখ পছন্দ করি না। এটা বলে সে তখন তার গলা চেপে ধরে আর তাকে বলে, তুমি নিজের বাচ্চার সাথে এখানে কি রহস্য নিয়ে এসেছো? জিন তখন বলে, আমি কেবল আমার বাচ্চার চিকিৎসা করানোর জন্য এই শহরে এসেছি। জিন তখন তাকে ছেড়ে দিতে বলে, তবে হান তখন তার গলা চেপে ধরে হুইল চেয়ারে উঠিয়ে নেয় আর রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞেস করে আসলে এই বাচ্চার বাবাকে। জিনের তখন এখানে অনেক ব্যথা হচ্ছিল। এ কারণে সে তখন তাকে ছেড়ে দেওয়ার
যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তবে হান তখন তাকে বলে 6 বছর আগে যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমার কত পেইন হয়েছিল, তা তুমি কি একবারও ভেবেছ? তখনই এখানে 6 বছর আগের ফ্ল্যাশব্যাক শুরু হয়ে যায়। হান আর জিন বরফে ঢাকা পাহাড়ে ঘুরতে এসেছিল, তবে হঠাৎই আবহাওয়া অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে তখন জিন রাস্তা ভুলে হারিয়ে গিয়েছিল, এ কারণে সে তখন হানের নাম ধরে তাকে খুঁজছিল। তবে তখনই আবহাওয়া অনেক বেশি খারাপ হয়ে যাওয়া শুরু করে, এ কারণে সে তখন এক দোকানের ভেতরে চলে গিয়েছিল। তখনই দোকানের মালিক এসে দোকান চেক না করেই বাইরে থেকে দোকান বন্ধ করে চলে যায়, যার ফলে জিন তখন ভেতরে আটকে যায়। অন্যদিকে হানু তাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে এসেছিল। জিন তখন তাকে আওয়াজ দেয়, এরপর হান তালা ভেঙে তাকে বন্ধ দোকান থেকে বের করে। তারা তখন একে অপরকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি তাদের দুইজনের এঙ্গেজমেন্ট হয়েছে। এরপর এখান থেকে যখন তারা দুইজনে ফেরত যাচ্ছিল তখন এক পাথর জিনের উপরে পড়তে যাচ্ছিল, তবে হান তখন তাকে বাঁচিয়ে নিয়েছিল। তবে এই চক্করে ওই পাথরের কারণে হানের অনেক বড় চোট লেগে যায়, আর চোটের কারণে তার পা আর কোনো কাজেরই থাকে না। তাকে এরপর হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে জিনের জ্ঞান আসার পরে সে তখন হানকে দেখার জন্য যাচ্ছিল। তবে লিন তখন তাকে বলে তোমাকে বাঁচানোর চক্করে হানের পা এখন আর কোনো কাজেরই নেই, যা শুনে এখানে তখন জিনের অনেক বেশি খারাপ লাগে। এখন জিন যেহেতু অনেক গরিব পরিবারের মেয়ে ছিল, এ কারণে সে তখন লিনের কাছে রিকোয়েস্ট করে যেন সে যে কোনো ভাবে হানের চিকিৎসা করায়। লিন তখন তাকে সাইডে নিয়ে এসে বলে আমি হানের চিকিৎসা করাতে পারি, যার ফলে সে ঠিক হয়ে যাবে। তবে তুমি তো ভালো করেই জানো যে আমার বাবা আমার বিয়ে হানের সাথে করাতে চেয়েছিল, তবে হানের সাথে তোমার এঙ্গেজমেন্ট দেখে সে অনেক রেগে আছে। তবে এক উপায় আছে যার মাধ্যমে আমি বাবাকে রাজি করাতে পারবো, আর এটা হচ্ছে তোমাকে হানের জীবন থেকে সবসময়ের জন্য চলে যেতে হবে। কেবল তখনই আমার বাবা হানের চিকিৎসায় সাহায্য করবে। এখানে জিন তখন হানকে ঠিক করানোর জন্য এই কাজে রাজি হয়ে যায়। এ কারণে এরপরের দিন যখন হানের জ্ঞান আসে তখন জিন এসে তাকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করে নিতে চাই, কেননা এখন তুমি ডিজেবল হয়ে গিয়েছো, আর কোনো কাজেরই নেই। এ কারণে আমি আমার সম্পূর্ণ জীবন তোমার কেয়ারিং করে কাটাতে চাই না। হান তখন তাকে বলে আমরা দুইজনে প্রমিস করেছিলাম যে আমরা দুইজনে সবসময় একসাথে থাকবো। জিন তখন বলে করেছিলাম, তবে এখন আমি আর তোমার সাথে থাকতে চাই না, কেননা আমি তোমার সাথে থেকে আমার জীবন খারাপ করতে চাই না। এসব কথা শুনে এখানে হানের মা তখন তো তাকে এখান থেকে বাইরে চলে যেতে বলে। এখানে লিনও তখন আগুনে ঘি ঢালার কাজ করে বলে যে এরকম কথা তুমি কিভাবে বলতে পারো, হান তোমাকে কতটা ভালোবাসে। তবে জিন তখন এখানে না চাইতেও বলে যে আমি আমার সম্পূর্ণ জীবন এক ডিজেবল লোকের সাথে কাটাতে চাই না। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যাওয়া শুরু করে। তখন হান তাকে অনেক রিকোয়েস্ট করছিল যে প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। সে তখন এখানে অনেক বেশি কান্না করে, তবে জিন তখন এখান থেকে চলেই যায়। তবে বাইরে এসে সেও অনেক কান্না করে। এরপর আমরা বর্তমানে চলে আসি। লিন শাওয়ের সাথে এসে কথা বলার চেষ্টা করে, তবে শাও তখন তাকে বলে আমি অচেনাদের সাথে কথা বলি না। এ কারণে লিন তখন হানের সাথে দেখা করার জন্য ভেতরে চলে যায়, যেখানে হান এখনো জিনকে ধরেছিল। লিনকে দেখে সে তখন জিনকে নিচে ফেলে দেয়। লিন তো এখানে তখন জিনকে দেখে শকড হয়ে যায়। এ কারণে সে তখন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কিসের জন্য এসেছো। তবে জিন তখন তাকে ইগনোর করে হানকে সরি বলা শুরু করে 6 বছর আগে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। তবে তখনই অ্যাসিস্ট্যান্ট এখানে শাওকে নিয়ে চলে আসে আর বলে শাও হঠাৎই অজ্ঞান হয়ে গিয়েছে। জিন তখন দৌড়ে তার কাছে যায়। হান তখন দ্রুত তাদের হসপিটালে নিয়ে যেতে বলে। এ কারণে শাওকে তখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জিন তখন তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কেননা তার শাওয়ের শরীরের অবস্থা নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। হান তখন তাকে বলে আমি তোমার ছেলের অসুখের ব্যাপারে জানতাম না। জিন তখন তাকে বলে তার কিডনির অসুখ আছে আর ব্লাড সুগার লেভেলেরও সমস্যা আছে। এখানে হান তখন তাকে আবারও জিজ্ঞেস করে তার বাবাকে। জিন তখন তাকে বলে এখানে তোমার কোনো লেনাদেনা নেই। তখনই এখানে হানের মাও চলে আসে। সে এখানে এসেই জিনকে কথা শোনানো শুরু করে যে তুমি এত বেশরম কিভাবে হতে পারো, আমার ছেলেকে ধোকা দেওয়ার পরে আবারও তার কাছে কিভাবে আসতে পারো, আর এইবার নিজের ছেলেকে নিয়েও এসেছ, না জানি এটা কার পাপের ফল হবে। এই কথা শুনে এখানে জিনের তখন অনেক রাগ আসে। এ কারণে সে তখন হানের মাকে বলে দেয় যে যদি আর কখনো আমার ছেলেকে নিয়ে কোনো কথা বলা হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। লিন তখন বলে তুমি হানের মাকে এসব কথা কিভাবে বলতে পারো, তোমার যখন এতই সমস্যা তাহলে কেন বলে দিচ্ছ না যে এটা কার বাচ্চা। জিন তখন বলে তোমাদের কথার উপরে আমার কোনো ইন্টারেস্টই নেই, এ কারণে আমি এই কথা তোমাদেরকে বলতেও চাই না। তখনই এখানে কিমন নামক এক সুপারস্টার চলে আসে যে জিনের এক ভাই ছিল। জিন তখন
তখন তার সাথে কথা বলার জন্য যায়। এদিকে লিন জানতো যে সে অনেক পপুলার স্টার। এখানে সে তখন হানকে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলছিল যে অবশ্যই জিনের সাথে ওই ছেলের অ্যাফেয়ার আছে, এ কারণেই তো সে তার সাথে দেখা করার জন্য এসেছে, আর তারা দুইজনে অনেক ক্লোজও আছে। হান তখন তাকে চুপ থাকতে বলে। তখনই জিনকে ডক্টর ভেতরে ডাকে, যেখানে শাওয়ের জ্ঞান চলে এসেছিল। সে তখন নিজের সামনে মাকে দেখে অনেক খুশি হয়ে যায়। শাওকে এখানে তখন ইনসুলিনের ইনজেকশন দেওয়া হয়। শাও কিমনকে অনেক পছন্দ করায় সে তখন তাকে নিজের সাথে এখানে থাকার কথা বলে। তবে জিন তখন বলে আমার ভাইয়ের এখন কিছু কাজ আছে, এ কারণে তাকে এখন যেতে হবে। কিমন তখন শাওকে এটা বলে চলে যায় যে আমি খুব দ্রুতই তোমার সাথে দেখা করতে আসব, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের মায়ের খেয়াল রেখো। এই কথা বলে সে তখন জিনের সাথে বাইরে চলে আসে। জিনের পর কিমনকে শাওয়ের ব্যাপারে সবকিছু বলে। কিমন তখন তাকে বলে আমি যতটুকু পারি সাহায্য অবশ্যই করব। তখন আমরা দেখতে পাই তাদের দুইজনের একসাথে থাকা সময়ের ছবি কোনো এক রিপোর্টার তুলে নেয়। অন্যদিকে হানও কিমনের ব্যাপারে সকল তথ্য বের করে নিয়েছিল, যেখান থেকে সে জানতে পেরে যায় যে এক মিডিয়া হাউস জিনের নোবেলের উপরে এক সিনেমা তৈরি করতে যাচ্ছে, যেখানে কিমনই লিড রোলে থাকবে। এ কারণে এখানে হান তখন ওই মিডিয়া কোম্পানি কিনে ফেলে। অন্যদিকে আমরা ওই ছবি তোলা রিপোর্টারকে দেখতে পাই, যাকে লিনি ওই ছবি তোলার জন্য পাঠিয়েছিল। লিন তখন তাকে ওই ছবি কালকে অনলাইনে পোস্ট করে দেওয়ার কথা বলে। অন্যদিকে জিন মিডিয়া হাউসের প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য যায়। তখন সেখানে হান বসেছিল, কেননা সে তো এই মিডিয়া হাউস কিনে নিয়েছে। জিনের জিজ্ঞাসায় সে তখন তাকে বলে এখন আমি এই কোম্পানির মালিক। জিন তখন বলে তাহলে ঠিক আছে, আমি আর কোনো ব্যাপারেই ডিসকাস করতে চাই না। হান তখন তাকে জিজ্ঞেস করে শাও কি তোমার আর কিমনের ছেলে? জিন তখন তাকে বলে এতে তোমার কোনো লেনা দেনা নেই। এই কথা বলে সে যাওয়া শুরু করে। তখনই হান তাকে বলে আমি তোমাকে আরেক সুযোগ দিতে পারি, আবারও তুমি আমার সাথে থাকো। জিন তখন তাকে বলে আমি তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, এ কারণে এখন আর আমার আর তোমার সাথে কোনো লেনা দেনা নেই। আমি কেবল আমার ছেলের চিকিৎসা করানোর জন্য এই শহরে এসেছি। হান তখন তাকে আবারও জিজ্ঞেস করে ওই বাচ্চা কি তোমার আর কিমনের? জিন তখন তাকে বলে আমি তো তোমাকে বলেছি যে এই বিষয়ে তোমার কোনো লেনা দেনা নেই। হান তখন বলে তুমি কেন কিমনের ব্যাপারে কোনো কথাই শুনতে পারো না? সে কি তোমাকে অনেক খুশি রাখছে? আমি ডিজেবল এ কারণে তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে খুশি রাখতে পারবো না, নাকি তার সাথে তোমার অনেক বেশি মজা আসে? এই কথা শুনে এখানে জিন তখন তো তাকে থাপ্পড় দিয়ে দেয় আর এখান থেকে যাওয়া শুরু করে। তবে হান তখন তাকে আবারও ধরে নিজের হুইল চেয়ারে বসিয়ে নেয় আর তাকে আবারও জিজ্ঞেস করা শুরু করে যে সে কি আমার থেকে অনেক ভালো, যে তুমি তার জন্য আমাকে ছেড়ে তার সাথে চলে গেলে? তুমি আমাকে আরেকবার সুযোগ দিতে পারো। এই কথা বলে সে ফোর্সফুলি তার ক্লোজ আসার চেষ্টা করে। তবে জিন তখন কান্না করে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, এ কারণে হান তখন এখানে তাকে ছেড়ে দেয়। এখন হান তো জিনকে এখনো ভালোবাসতো আর 6 বছর আগে তাকে ছেড়ে চলে যাওয়ার ফলে অনেক কষ্টের মধ্যেও ছিল, এবং এখন তাকে অন্যের বাচ্চার সাথে দেখে আরো বেশি কষ্টের মধ্যে চলে আসে। এদিকে জিনো যখন বাইরে আসে তখন সেও অনেক দুঃখী ছিল। জিনো হানকে অনেক ভালোবাসতো, তবে সে এখন জানতো যে এখন তাদের রিলেশনশিপ আগের মতো আর কখনোই হবে না। এ কারণে সে নিজের জীবন এরকম ভাবেই কাটিয়ে দিতে চাইছিল। তবে হঠাৎই তাদের এই দেখার ফলে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে নাকি কমে যাবে তা তো আমরা সামনেই জানতে পারবো। অন্যদিকে কিমন আর তার ম্যানেজার গাড়িতে করে যাচ্ছিল। ম্যানেজার তখন তাকে বলছিল কালকে তোমার আর জিনের ছবি কোনো এক রিপোর্টার তুলে অনলাইনে পোস্ট করে দিয়েছে, এ কারণে এখন এই ব্যাপারে সকলের মধ্যে গল্প শুরু হয়ে গিয়েছে যে জিন তোমার গার্লফ্রেন্ড হয় নাকি অন্য কিছু। তবে এখানে কিমন তাকে জিন সম্পর্কে কিছুই বলে না। কিমন এখানে চিন্তিত হয়ে যায় যে ওই ছবির কারণে জিনের কোনো সমস্যা হবে না তো। এ কারণে সে তখন তাকে কল করে কিছুক্ষণ পরে সে তাকে পিক করার জন্য চলে আসে। তখন সে জিনকে নিজেদের ওই ছবির ব্যাপারে বলে। এছাড়াও তাকে বলে যে কাল থেকে হসপিটালের বাইরে অনেক মিডিয়ার লোকেরা ঘুরছে, এ কারণে আমাদের তাদের কাছ থেকে বেঁচে ভেতরে যেতে হবে। আর শাওয়ের জন্য চিন্তা করবে না, আমি তার জন্য একজন কেয়ারটেকার পাঠিয়ে দিয়েছি যে শাওয়ের খেয়াল রাখবে, আর তাকে ভিআইপি অটেও শিফট করে দিয়েছি, এ কারণে তোমার চিন্তা করার দরকার নেই। অন্যদিকে লিন হানের সাথে দেখা করার জন্য আসে। লিন তখন হানকে বলে তুমি দেখেছো জিন আর কিমনকে নিয়ে খবর ছড়িয়ে পড়েছে। এখানে লিন তখন আবারও হানকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমার তো মনে হয় ওই বেশরম জিন এখন কিমনের সাথে রিলেশনে আছে আর ওই বাচ্চা তাদের দুইজনেরই হবে। জিনের কি লজ্জাও হচ্ছে না যে সে কিমনের সাথে অ্যাফেয়ার চালাচ্ছে, যেখানে সে কিমনের থেকে 5 বছরের বড়? যদি এই ব্যাপারে খবর বাইরে চলে আসে যে
শাও আর কিমনের নাজায়েজ ছেলে আছে, তখন তো তাহলে ওই কিমনের অবস্থাই খারাপ হয়ে যাবে আর তাদের দুইজনকে পাবলিক অনেক বেশি ক্রিটিসাইজ করবে। এর ফলে জিনের ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। সে তখন হানকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় শাও তাদের দুইজনের ছেলে? হান তো প্রথমেই অনেক রেগে ছিল আর এই কথা শুনে আরো অনেক রেগে যায়। উপর থেকে লিন তখন বলে, যদি এসব সত্য হয় তাহলে আমাদের কোম্পানির অনেক বেশি লোকসান হবে, কেননা আমাদের সামনের প্রজেক্ট তো কিমনের সাথেই হবে আর ওই প্রজেক্টের লেখক তো জিনি। এই কথা শোনার পরে হান তখন বলে, যদি তাদের মধ্যে আসলেই কিছু হয়ে থাকে তাহলে এর জন্য তাদেরকেই ভুগতে হবে। অন্যদিকে কিমন জিনকে তার বাসায় ছেড়ে দিতে আসে, যেখানে জিন এক ছোট অ্যাপার্টমেন্ট রেন্টে নিয়েছিল। এটা দেখে কিমন বলে, আপনি কি এখানে থাকতে চলেছেন? আমি এক ভালো ঘর দেখেছি আপনাদের জন্য, এ কারণে সেখানে যেতে পারেন। জিন তখন তাকে বলে, এখন তুমি অনেক বড় সুপারস্টার হয়ে গিয়েছো, এ কারণে এখন কি আর তোমার এই ছোট ঘর পছন্দ নয়? কিমন তখন বলে, দিদি এরকম কোনো কথা নয়, আমি কেবল চেয়েছিলাম যেন তুমি ভালো ঘরে থাকতে পারো। এটা শুনে জিন তখন বলে, অনেক বছর পরে তুমি আমাকে দিদি বলে ডেকেছ। এরপর এখানে 6 বছর আগের ফ্ল্যাশব্যাক শুরু হয়, যখন জিন হানের সাথে ব্রেকআপ করে দুঃখী হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন সে নিজের সামনে দেখতে পায় এক ছেলেকে কিছু গুন্ডারা মারছে আর যাকে মারা হচ্ছিল সে কিমনই ছিল। আর এখানে কিমনকেই মারা হচ্ছিল। এখানে তার বয়স কেবল 17 বছর ছিল। এটা দেখে এখানে জিন তখন বলে, আমি পুলিশদের কল করে দিয়েছি আর আমি তোমাদের ভিডিও রেকর্ডও করে নিয়েছি। এই কথা শুনে এখানের গুন্ডারা তখন পালিয়ে যায়। তারপর জিন কিমনকে উঠিয়ে নেয়। এরপর যখন সে যাওয়া শুরু করে তখন সে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এটা দেখে কিমন তখন দ্রুত তাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। এরপর যখন জিনের জ্ঞান আসে তখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট, যা শুনে এখানে সে তখন অনেক চিন্তিত হয়ে যায় যে সে এখন একলা কি করবে, কেননা এটা হানেরই বাচ্চা ছিল। এ কারণে সে তখন এই ভাবনায় ছিল যে সে হানকে বলবে নাকি বলবে না। কিমন তখন তাকে বলে, ডক্টর বলেছে আপনাকে এখন রেস্ট করা উচিত। তবে জিন তখন উঠে চলে গিয়েছিল। এরপর আমরা বর্তমানে চলে আসি। ওই সময় থেকেই তারা দুইজনে একে অপরকে জানতো আর জিন তাকে নিজের ছোট ভাই হিসেবে দেখে। এখানে কিমন তখন তাকে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট করার জন্য বলে। তখনই এক লেডি তাকে থামিয়ে জিজ্ঞেস করে যে এই ছবিতে সুপারস্টার কিমনের সাথে তো তুমিই আছো, তুমি তার গার্লফ্রেন্ড হলে তাহলে এখানে কি করছো? এখানে এই মহিলা তাকে অনেক প্রশ্ন করে যাচ্ছিল যে তোমাকে সে আবার ছেড়ে দেয়নি তো? তবে জিন তখন তাকে এড়িয়ে নিজের রুমে চলে যায়। এরপরের দিন কিমনকে হানের অফিসে ডাকা হয় জিনের সাথে তার নিউজের ব্যাপারে কথা বলার জন্য। তারা তখন তাকে বলে, আপনার এই কাজের জন্য আমাদের অনেক বড় লোকসান হতে পারে, এ কারণে আপনাকে এই বিষয়ে পাবলিককে ক্লিয়ার করে দিতেই হবে যে আপনার জিনের সাথে কি রিলেশন আছে আর ওই বাচ্চা আপনার নাকি অন্য কারো। তবে এখানে কিমন তাকে কিছুই বলে না। কিমনের ম্যানেজার তখন বলে, আমরা এই বিষয়ে পোস্ট করে দেব যে ওই বাচ্চার সাথে কিমনের কোনো লেনাদেনা নেই আর জিন হচ্ছে একজন সিঙ্গেল মা যে কিমনের পেছনে পড়ে আছে। তবে কিমন এরকম কিছু করায় বারণ করে দেয়, কেননা এর ফলে জিন আর শাওয়ের নাম খারাপ হয়ে যাবে আর তারা জিনের উপরই প্রশ্ন উঠাবে। তাদের এসব কথা তখন হানও অন্য পাশ থেকে শুনছিল, কেননা সে জিনের সাথে কিমনের রিলেশন সম্পর্কে জানতে চাইছিল। এখানে যেহেতু জিন হচ্ছে এই সিনেমার স্ক্রিন রাইটার, এই কারণে কিমন তাকেও এই সিনেমার প্রেস কনফারেন্সে নিয়ে যেতে চাইছিল, যে তারা দুইজনে কেবল সিনেমার ব্যাপারে কথা বলার জন্য দেখা করেছিল। এ কারণে এখানে জিনকে তৈরি হওয়ার জন্য বলে। তখনই তার ম্যানেজার এসে তাকে এই ব্যাপারে বারণ করে, কেননা এর ফলে পাবলিকের মধ্যে আরো বেশি তাদের ব্যাপারে অদ্ভুত খবর ছড়িয়ে পড়তে পারে। তবে কিমন বলে এরকম কিছুই হবে না। এ কারণে সে জিনের সাথে প্রেস কনফারেন্সে চলে আসে আর তার আসার সাথে সাথেই সকলের প্রশ্ন শুরু হয়ে যায় যে তাদের দুইজনের ভেতরে কিসের রিলেশন আছে, ছবিতে তাদের দুইজনের একসাথে থাকার আসল কারণ কি, তারা দুইজনে হসপিটালে কেন দেখা করেছিল, এমনকি তারা এটাও বের করে নিয়েছিল যে জিনের এক বাচ্চাও আছে। এ কারণে এখানে তখন শাওকে নিয়েও প্রশ্ন শুরু হয়ে যায় যে শাওয়ের সাথে আপনার কিসের সম্পর্ক আছে আর শাও কার ছেলে। এসব প্রশ্ন শুনে এখানে জিন তখন তো কিছুই বলতে পারে না। এখানে কিমন জিনের এত বদনাম হতে দিতে পারছিল না, এ কারণে সে তখন এখানে কিছু অ্যানাউন্স করতে যাচ্ছিল। তবে তখনই হান এখানে চলে আসে আর বলে, এটা আমাদের সিনেমার প্রেস কনফারেন্স, এখানে ফালতু কোনো বিষয়ে কোনো ডিসকাস হবে না। কিমন আর জিন কেবল নিজেদের কাজের জন্য দেখা করেছিল, এর বেশি আর কোনো কথাই এখানে নেই। আর আপনাদের মধ্যে যদি কেউ আর দ্বিতীয়বার তাদের নিয়ে কোনো অদ্ভুত নিউজ তৈরি করেন তাহলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এ কারণে আপনাদের যে কাজের জন্য এখানে ডাকা হয়েছে ওই রিলেটেড প্রশ্ন করুন। এসব কথা শুনে এখানে মিডিয়ার লোকেরা তখন তো চুপ হয়ে যায়। এরপর প্রেস
কনফারেন্স শেষে জিন হানের কাছে শুকরিয়া আদায় করতে আসে, তখনই এখানে কিমনও চলে আসে আর বলে আমার তরফ থেকেও শুকরিয়া। হান তখন বলে যখন সিচুয়েশন সামলাতে পারো না তখন আগে থেকেই তৈরি হয়ে আওয়া উচিত ছিল, আর এমনিতেও তোমার এ কারণে আমাদের সিনেমারই ফায়দা হবে, কেননা তোমরা দুইজনে এখন নিজেদের কাজের জন্য অনেক ভাইরাল হয়ে আছো। এর ফলে মাঝখান দিয়ে আমাদের এই সিনেমার ফ্রিতে পাবলিসিটিও হয়ে গিয়েছে। আমার কেবল এই বিষয়ের প্রতি নজর আছে যে আমার যেন কেবল সিনেমায় লাভ হয়, যা এই ফ্রি পাবলিসিটির মাধ্যমে হতে যাচ্ছে। এ কারণে তোমাদের ধন্যবাদ জানানোর দরকার নেই, আর যদি এরপরও তুমি আমাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে আমাকে আমার গাড়ি পর্যন্ত নিয়ে যাও। জিন তখন তার হুইলচেয়ার ধাক্কা দিয়ে তার গাড়ি পর্যন্ত তাকে নিয়ে যায়। অন্যদিকে কিমনের ম্যানেজার তাকে কিছুদিন জিনের সাথে দেখা করতে বারণ করে। অন্যদিকে লিন হসপিটালে শাওয়ের কাছে চলে এসেছিল শাওয়ের কাছ থেকে তার বাবার ব্যাপারে তথ্য জানার জন্য। তবে শাও তো এখানে তার সাথে কথা বলতেই চাইছিল না, কেননা সে তো তার জন্য এক অচেনা লোক। লিন তখন তাকে বলে তোমার কি মনে নেই আমরা তোমার আঙ্কেল হানের সাথে অফিসে দেখা করেছিলাম? শাও তখন বলে সে আঙ্কেল নয়, সে তো আমার হ্যান্ডসাম বাবা। এই কথা শুনে এখানে লিনের তখন রাগ চলে আসে, এ কারণে সে তাকে বলে হান আমার হবু স্বামী, সে তোমার বাবা নয়। এই কথা শুনে এখানে শাও তখন তো তাকে পেছনে ধাক্কা দিয়ে দেয়, আর তখনই এখানে জিনও চলে আসে। সে তখন জিনকে বলে আমার কাছে এই খারাপ আন্টিকে একদমই ভালো লাগেনি। জিন তখন তাকে শান্ত করায়। তখনই এখানে আরেক ছোট বাচ্চা মেয়ে আসে, যে তখন শাওকে নিজের সাথে খেলার জন্য বাইরে ডাকে। তাদের যাওয়ার পরে লিন বলা শুরু করে এই ভিআইপি ওটি আর কেয়ারটেকারের ব্যবস্থা কি হান করিয়েছে নাকি ওই কিমন করিয়েছে? জিন তখন বলে তোমার এতে কিছু আসে যায় না। লিন তখন তাকে বলে তুমি হানের কাছে আবার কেন ফেরত চলে এসেছো? তুমি 6 বছর আগে আমাকে প্রমিস করেছিলে যে তুমি আর কখনো আসবে না। জিন তখন তাকে বলে 6 বছর আগে তুমিও আমার সাথে প্রমিস করেছিলে। জিন তখন তাকে বলে 6 বছর আগে তুমিও আমার সাথে প্রমিস করেছিলে যে তুমি হানের পা ঠিক করে দেবে, তাহলে এখনো সে কেন হুইল চেয়ারে আছে? লিন তখন তাকে বলে আসলে তোমার ওই বাচ্চা শাওয়ের বাবা কে? অবশ্য তুমিও তো মনে হয় তার বাবার সম্বন্ধে কিছুই জানো না, যদি কাল কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে? এই কথা বলে এখানে সে তখন শাওয়ের ছবি ভেঙে ফেলে। জিন তখন তাকে বলে আমি কেবল আমার ছেলের চিকিৎসা করানোর জন্য এখানে এসেছি, হানের সাথে দেখা এটা এক কোইন্সিডেন্ট ছিল। লিন তখন তাকে বলে চিকিৎসা করানোর পরে দ্রুত এখান থেকে চলে যেও, না হলে এইবার তোমার সাথে তোমার বাচ্চারও ভালো হবে না। যা শুনে জিন তখন ছবির ফ্রেমের কাচের টুকরো উঠিয়ে লিনের গলায় ধরে বলে আমার ছেলেকে হাট করার কথা চিন্তাও করবে না, কেননা আমি আগের মতো দুর্বল নয়, তোমার সাথে আমি চাইলে যা কিছুই করে ফেলতে পারি। আর তুমি কি চাইছিলে তা তো আমি 6 বছর আগেই বুঝতে পেরে গিয়েছিলাম, কেননা ওই দিনই তুমি আমাকে বরফে ঢাকা পাহাড়ে যেতে বলেছিলে। আমাকে এটা বলে যে হান আমাকে সেখানে ডেকেছে, তবে সেখানে তো কেউই ছিল না, আর তুমি ওই দোকানিকে দিয়ে আমাকে ওই দোকানের ভেতরেও লক করিয়ে দিয়েছিলে। আমি যদি এই কথা হানকে বলে দেই তাহলে সে তোমার সাথে কি করবে এই ব্যাপারে কি তুমি একবারও ভেবে দেখেছো? লিন তখন বলে আমি ছোটবেলা থেকে তার সাথে আছি, তোমার কি মনে হয় সে তোমার কথা বিশ্বাস করবে? জিন তখন বলে ভরসা করবে কি করবে না তা তো জানি না, তবে আমি এখানে আমার ছেলের চিকিৎসা করানোর জন্য এসেছি। যদি তুমি আবারও আমাদের মধ্যে আসার চেষ্টা করো তাহলে তোমার জন্য ভালো হবে না, আর তোমার এই ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই, কেননা আমি হানকে কোনো কিছুই বলবো না। এরপর সে এখান থেকে লিনকে চলে যেতে বলে। লিনের যাওয়ার পরে জিন শাওকে খোঁজার জন্য আসে, তবে সে বাইরে ওই মেয়েকে একলা দেখতে পায়। ওই মেয়েকে জিজ্ঞেস করার পরে ওই মেয়ে বলে যে শাও নিচে আছে। এরপর যখন সে নিচে তাকায় তখন সেখানে শাও হানের সাথে খেলা করছিল, যেখানে শাও তখন হানকে বলছিল কাল আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাব, এ কারণে তুমি কি কালকে আমাকে পিক করার জন্য আসবে? হানের তখন কিছু বলার আগেই এখানে জিন চলে আসে, এ কারণে শাও তখন তার কাছে চলে যায়। তখন হানও তাদের কাছে চলে আসে। যখন সে জিনের কাছে ছিল শাও তখন জিনকে বলে মা তোমার কি লিফটের দরকার? এটা বলে সে তখন হানের উপরে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সে তখন হানের কোলে গিয়ে পড়ে। হানও তখন তাকে জড়িয়ে ধরে। শাও তখন বলে বাবা এখন চালাও। হান তখন নিজের অটোমেটিক হুইল চেয়ার চালু করে। শাও তখন অনেক খুশি হয়ে তাদের চারপাশ ঘুরছিল, যা দেখে হান তখন অনেক খুশি হয়ে যায়, আর এখানে জিনও তখন অনেক খুশি ছিল। অন্যদিকে লিন যে রিপোর্টারকে দিয়ে কিমন আর হানের ছবি তুলেছিল ওই রিপোর্টার তো এখন লিনকেও ব্ল্যাকমেইল করা শুরু করে, এমনকি সে তখন লিনকে হ্যারেস করাও শুরু করে। এরপরের দিন শাওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়, এ কারণে জিন তখন তাদের সকল জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তবে শাও এখানে নিজের বাবা হানের জন্য অপেক্ষা করছিল। জিন তখন তাকে বলে হান তোমার বাবা নয়, এ কারণে
আমাদের অন্য কাউকে বিরক্ত করা উচিত নয়। শাও তখন তাকে বলে ঠিক আছে মা। এরপরে জিন শাওকে বাসায় নিয়ে আসে। তবে রেন্টে থাকা বাসার ওনার তাদের সকল জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে, এটা বলে যে তোমার বাচ্চার অদ্ভুত কোনো সমস্যা আছে, তোমরা আমাদের ঘরে থাকলে আমাদেরও সমস্যা হয়ে যেতে পারে, এ কারণে তুমি তোমার ওই অদ্ভুত বাচ্চাকে এখান থেকে নিয়ে বের হয়ে যাও। জিন তখন বলে আমরা তো রেন্টে কন্ট্রাক্টে সাইন করেছি। তখন বাড়ির মালিকরা বলে এটা আমাদের বাসা, এ কারণে সকল সিদ্ধান্ত আমাদেরই হবে যে তোমাদের বাসায় রাখবো নাকি রাখবো না, এ কারণে দ্রুত এখান থেকে বের হয়ে যাও, না হলে তোমাদের সকল জিনিসপত্র আগুনে জ্বালিয়ে দেব। এটা শুনে জিন তখন তো হাতে লাইটার নিয়ে নেয় আর বলে আমিও দেখে নিচ্ছি যে কিভাবে তোমরা জ্বালাচ্ছ, আমি নিজেই এখন এগুলো জ্বালিয়ে দেব যেন এগুলোর সাথে তোমাদের ঘরও জ্বলে যায়। এ কারণে বাড়ির মালিক তখন তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু তখনই এখানে হানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এরপর এখানে হানও চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তখন এই ঘরের মালিককে হানের পায়ের কাছে নিয়ে আসে। হান তখন তাকে চাকু দেখিয়ে ভয় দেখায়। এরপর নিজেদের জিনিসপত্র নিয়ে তারা বাইরে চলে আসে। এরপর যখন বাড়ির মালিক বাইরে আসে তখন বাড়ির মালিকের স্ত্রী তাকে বলে তাদের যেতে দাও, আমরা তো আমাদের টাকা পেয়েই গিয়েছি। এই কথা হান তখন শুনে ফেলে। এ কারণে সে তখন নিজের অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে তথ্য বের করতে বলে। এরপর অ্যাসিস্ট্যান্ট শাওকে নিয়ে গাড়ি নিয়ে আসার জন্য যায়। এখানে জিন তখন হানকে ধন্যবাদ জানায় তার সাহায্য করার জন্য। হান তখন বলে কোনো বিষয় না, যদি ওই কিমন নিজের ছেলেকে বাঁচাতে না আসতে পারে তাহলে তো আমাকে আসতেই হবে। এটা শুনে জিন তখন বলে কিমন শাওয়ের বাবা নয়। হান তখন তাকে জিজ্ঞেস করে তাহলে শাওয়ের বাবাকে। এই ব্যাপার নিয়ে তাদের দুইজনের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। তখনই অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে চলে আসে। জিন তখন শাওকে বলে আমরা অন্য কারো গাড়িতে যাব না, আমি তোমাকে নতুন বাসায় নিয়ে যাচ্ছি। তবে শাও তখন এখানে তাকে বলে বাইরে অনেক ঠান্ডা আছে, মা আপনি গাড়ির ভেতরে চলে আসুন, আমরা দুইজনে বাবার সাথে চলে যাব। শাওয়ের তখন বারবার জেদ করার কারণে হানু তখন তাকে গাড়িতে বসতে বলে। এ কারণে তারা তিনজনে তখন গাড়িতে উঠে বসে পড়ে। শাও তখন তাদের দুইজনের হাত ধরে হানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। হান তখন জিনকে জিজ্ঞেস করে যে এখন সামনে সে কি করবে। জিন তখন তাকে বলে এখন আমরা কোনো এক হোটেলে চলে যাব। হান তখন বলে এখন ইন্টারন্যাশনাল ফেয়ার চলছে, এ কারণে কোনো হোটেল খোলা পাবে না। জিন তখন বলে ছোটখাটো হোটেল তো পেয়েই যাব। হান তখন বলে শাও হসপিটাল থেকে সবে ফিরেছে, তার জন্য ওসব হোটেল ভালো হবে না, এ কারণে আমার এক অ্যাপার্টমেন্ট যেহেতু খালি আছে তোমরা সেখানে চলে যাও। জিন তখন তাকে বারণ করে দিচ্ছিল, তবে হান তখন তাকে বলে একবার শাওয়ের ব্যাপারে তো ভাবো। এ কারণে জিন তখন রাজি হয়ে যায়। তখনই শাও ঘুমের মধ্যে বলছিল যে আমি আমার হ্যান্ডসাম বাবাকে পেয়ে গিয়েছি, যা শুনে তখন তাদের দুইজনের মুখে কিছুটা হাসি ফুটে ওঠে। এরপর কিছুক্ষণ পরে জিনও ঘুমিয়ে পড়ে। এ কারণে হান তখন তাদের দুইজনকে দেখতেই রয়ে যায়। এরপরে সিনে তারা দুইজনে অ্যাপার্টমেন্টে চলে আসে। এখানে শাও তখন এত সুন্দর ঘর দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর জেদ করা শুরু করে যে আমি বাবা আর মায়ের সাথে একসাথে ঘুমাতে চাই। হান তো এই ব্যাপারে রাজি ছিল এবং জিন রাজি না থাকলেও শাওয়ের বারবার বলার কারণে সেও তখন রাজি হয়ে যায়। তবে সে তখন শাওকে শক্তপোক্তভাবে বোঝায় যে হান কেবল আমাদের সাথে এক রাতই থাকবে। অন্যদিকে হান একলাই হুইলচেয়ার থেকে উঠে বিছানায় আসার চেষ্টা করে আর এই কাজে সে তখন সফলও হয়ে যায়। তারপর সে অ্যাসিস্ট্যান্টকে যাওয়ার জন্য বলে দেয়। অ্যাসিস্ট্যান্ট রুমের বাইরে এসে জিনকে বলে হানের খেয়াল রাখবেন আর তাকে সময় মতো ঔষধ দিয়ে দেবেন। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। অন্যদিকে হান তখন তো অনেক নার্ভাস হচ্ছিল, তবে তখনই শাও তার কাছে চলে আসে। এরপর তাকে ঔষধ খাইয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। তারপর সে তখন শাওকে গান গেয়ে শোনাচ্ছিল, তবে শাও তখন তো হানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপর তারা দুইজনে ভিন্ন ভিন্ন দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। তবে হানের কাছে থাকার ফলে জিনের তখন তো ঘুমই আসছিল না, কেননা তার মাথার মধ্যে রোমান্টিক চিন্তা ভাবনা আসছিল। এ কারণে সে তখন গিয়ে সোফার উপরে শুয়ে পড়ে। এরপরের দিন সকালে তাকে শাও গিয়ে ঘুম থেকে জাগায়, কেননা তার টয়লেটে যেতে হবে আর সে বাথরুমের দরজা খুলতে পারছিল না। জিনের পর তাকে নিয়ে বাথরুমে চলে যায়, তবে ভেতরে হান গোসল করছিল। এরপর যখন অনেক সময় পরেও সে দরজা খোলে না তখন জিন ভেতরে চলে যায়, যেখানে হান তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল। তাকে দেখে জিন তখন ঘাবড়ে যায়। যখন সে চেক করে তখন সে দেখতে পায় তার অনেক বেশি জ্বর হয়েছে। এ কারণে সে তখন শাওকে কম্বল নিয়ে আসার জন্য বলে। হান তখন বলছিল যে প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। এখানে তাকে তখন এরকম অবস্থায় দেখে জিন তখন অনেক ইমোশনাল হয়ে যায়। এ কারণে সে তখন বলে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। এরপর সে কান্না করে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তার কাছে সরি বলে। সে এরপর অ্যাসিস্ট্যান্টকে কল করে ডেকে নেয়, যে তখন হানের জন্য ঔষধ নিয়ে আসে। তবে হানের এখনো জ্ঞান আসেনি। শাও তখন তো তার পাশেই বসেছিল। সে তখন নিজের বাবাকে বলছিল বাবা তুমি দ্রুত উঠে যাও,
যাও, না হলে আমি তোমার অংশের সকল খাবার খেয়ে ফেলবো। জিন তখন অ্যাসিস্ট্যান্টকে শাওকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যেতে বলে। এ কারণে সে তখন শাওকে নিয়ে বাইরে চলে যায়। জিন তখন তার কাছে এসে আবারও তাকে চেক করা শুরু করে। হান তখন আবারও কিছু বলছিল, এ কারণে জিন তখন তা শোনার জন্য তার কাছে আসে। তবে তখনই হানের জ্ঞান চলে আসে। সে তখন জিনকে নিজের কাছে টেনে তাকে কিস করে দেয়। কিন্তু তখনই এখানে শাও আর অ্যাসিস্ট্যান্টও চলে আসে। শাও তখন বলে ওঠে, আমি কিছুই দেখিনি। এই কথা শুনে তারা দুইজনে তখন উঠে পড়ে। হান তখন নিজের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে আমার কি হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে, আপনার জ্বর হয়েছিল, এ কারণে আপনি বাথরুমেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন জিনই আপনার খেয়াল রেখেছিল। এটা শুনে হান তখন বলে, এটা কি সত্য যে জিন অন্যের খেয়াল রাখতেও পারে? তবে আমি তো জানতাম জিন নিজেরই খেয়াল রাখতে পারে না। এটা শুনে জিন তখন বলে, ঠিক আছে, তাহলে আমরা দুইজনে চলে যাচ্ছি, তুমি নিজের ফার্স্ট ক্লাস অ্যাপার্টমেন্টে থাকো। এরপর সে নিজের রুমে গিয়ে প্যাকিং করা শুরু করে। তবে শাও তো এখানে তখন অনেক দুঃখী হয়ে যায়, কেননা সে এই ঘর থেকে যেতে চাইছিল না। জিন তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা আমাদের ঘর নয়, আর আমাদের অন্যকে জ্বালাতন করাও ঠিক হবে না। শাও তখন বলে, তবে এটা তো আমার বাবার বাসা, সে তো অনেক ভালো, আর আমি আমার বাবার সাথেও থাকতে চাই। এ কারণে মা প্লিজ তুমি এখানে থেকে যাও। তখনই এখানে হানও চলে আসে। হান তখন বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে এই ঘর তোমার। এই কথা শুনে এখানে শাও তখন তো অনেক খুশি হয়ে যায়। তখন সে শাওকে নিজের সাথে নিয়ে খেলার জন্য চলে যায়। জিন তখন তাকে থামানোর চেষ্টা করে। তবে অ্যাসিস্ট্যান্ট তখন তাকে থামিয়ে বলে, এখন হানের অবস্থাও ঠিক নেই, এ কারণে সে নিজের বাসায় যেতে পারবে না, কেননা তাহলে তার মা তার উপরে রেগে যাবে। আর শাও এখানে থাকতে চাইছে, এ কারণে আপনারা দুইজনে এখানেই কিছুদিনের জন্য থেকে যান। জিন তখন বলে, আমাকে শাওয়ের জন্য এক কিন্ডারগার্টেনও খুঁজতে হবে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমি ওসব কিছুর জোগাড় করে নিয়েছি, এ কারণে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই। এ কারণে জিন তখন এখানে থেকে যায়। অন্যদিকে শাও হানকে বলছিল, আপনি আমার মাকেও বের করবেন না। হান তখন তাকে বলে, তুমি এখানে তোমার মায়ের সাথেও থাকতে পারবে। এটা শুনে সে তখন এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে হানকে জিজ্ঞেস করে, আপনি কি অসুস্থ? কেননা মা আজ সকালে অনেক কান্না করছিল, আপনি কি মারা যেতে চলেছেন? হান তখন বলে, না, আমি খুব দ্রুতই ঠিক হয়ে যাব। শাও তখন দুঃখী হয়ে বলে, কিন্তু আমি খুব দ্রুতই মারা যেতে চলেছি, কেননা আমাকে সবসময় হসপিটালে যেতে হয়। আমি আমার মাকে ডক্টরের সাথে কথা বলতে শুনেছি যে আমার বেঁচে থাকার চান্স অনেক কম আছে, আর যারা মারা যায় তারা আকাশের তারা হয়ে যায়। তবে আমি যদি আকাশের তারা হয়ে যাই তাহলে মার্শমেলো কিভাবে খাবো? আমি ওই খাবার অনেক পছন্দ করি, তবে ডক্টর আমাকে ওই খাবার খেতে বারণ করে দিয়েছে। তবে যখনই লুকিয়ে আমি ওই খাবার খাই তখন মা অনেক কান্না করে, তবে আমি আমার মাকে কান্না করতে দেখতে চাই না। হান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। শাও তখন বলে, আমার মারা যেতে ভয় লাগে না, আমার কেবল এই ব্যাপারে ভয় লাগছে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে মা একদম একলা হয়ে যাবে। আমার মা অনেক ভালো, সে কাজে এত ব্যস্ত থাকে যে নিজের খাবার খেতেই ভুলে যায়, কখনো তো নিজের মোবাইল বা ঘরের চাবিও ভুলে রেখে যায়। এ কারণে আমার তাকে নিয়ে অনেক বেশি চিন্তা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিন দরজার সামনে দাঁড়িয়ে তার কথা শুনে কান্না করছিল। অন্যদিকে হান তখন বলে, এ কারণেই তুমি এখন পর্যন্ত নিজের মায়ের খেয়াল রাখছিলে? শাও তখন বলে, হ্যাঁ, কেননা আমি এক সত্যিকারের পুরুষ, এ কারণে আমাকে আমার মায়ের সুরক্ষা দিতেই হবে, কেননা আমার তো বাবা নেই। যদি আমার বাবা থাকতো তাহলে আমার যাওয়ার পরেও তাকে নিয়ে ভাবতে হতো না, আর মাও অনেক বেশি দুঃখী হতো না। শাও তখন আরো বলে, আমি আপনার মধ্যে আমার বাবাকে দেখতে পাই, কেননা আমি আপনার ছবি আমার মায়ের এক ফটো অ্যালবামে দেখেছিলাম, এ কারণে আমার মনে হয়েছিল আপনি আমার বাবা। এ কারণে এখন আমি চাই আপনি যেন আমার মায়ের খেয়াল রাখেন এবং তাকে কখনো দুঃখী হতে দেবেন না। হান তখন বলে, আমি তোমাদের দুইজনেরই খেয়াল রাখবো। শাওয়ের কথা শুনে অন্যদিকে জিন তখন তো অনেক বেশি কান্না করেই যাচ্ছিল। অন্যদিকে হান অনেকদিন ধরে না অফিস না ঘরে গিয়েছিল, এ কারণে লিন তার মায়ের কাছে চুগলি করার জন্য চলে যায় যে আমি অনেকদিন ধরে হানকে দেখিনি। এ কারণে মায়ের পর হানের অ্যাসিস্ট্যান্টকে বাসায় ডাকে, যেখানে হানের মায়ের জিজ্ঞাসায় অ্যাসিস্ট্যান্ট তখন বলে দেয় মিস্টার হান জিন আর শাওয়ের সাথে আছে, কেননা তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আর পেছনে যার হাত রয়েছে আমি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করছি। এই কথা বলে সে তখন লিনের দিকে দেখছিল। এরপর সে মাকে বলে, আপনি চিন্তা করবেন না, মিস্টার হান একদম ঠিক আছে। মা তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, 2 দিনের ভেতরে হানকে মেডিকেল চেকআপের জন্য বিদেশে যেতে হবে, এ কারণে তাকে তৈরি করে রেখো। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে হ্যাঁ বলে বাইরে চলে আসে। লিন তখন তার পেছনে এসে তাকে এক থাপ্পড় দিয়ে দেয় আর বলে নিজের মুখ সামলে কথা বলবে। লিনের পর হানের অ্যাপার্টমেন্টে চলে আসে, যেখানে জিনের বাইরে আসার সাথে সাথে
সে তখন তাকেও থাপ্পড় দিয়ে দেয় আর তাকে বলে নিজের লেভেল ভুলে যেও না, তুমি তো প্রমিস করেছিলে যে তুমি হানের কাছে যাবে না। জিন তখন ডাস্টবিনের ময়লা তার উপরে ফেলা শুরু করে আর তাকে বলে তুমি প্রথমে নিজের প্রমিসের কথা চিন্তা করো। লিন তখন তাকে বলে এখন তোমাদের দুইজনের চক্কর শেষ হয়ে গেছে, এখন আমি হানের হবু স্ত্রী, আর এখন তুমি যা কিছুই করে নাও হান কেবল আমার। আর হানের মা এমনিতেই তোমার উপরে অনেক রেগে আছে, কেননা তোমার কারণে হান বাসায় যাচ্ছে না, এ কারণে দ্রুত তাকে বাসায় পাঠিয়ে দিও। জিন তখন বলে সেটা তো হানের ইচ্ছা, তার যখন যেতে ইচ্ছা হবে সে তখন চলে যাবে। এসব কিছুর পরে লিন তখন এখান থেকে চলে যায়। এরপর জিন রুমে চলে আসে, সেখানে হান তখন তাকে জিজ্ঞেস করে বাইরে কি লিন এসেছিল আর সে কি তোমাকে কিছু বলেছে। সে তখন বলে হ্যাঁ, সে তোমাকে বাসায় চলে যেতে বলেছে। হান তখন তাকে বলে তার কথা সিরিয়াস নিও না। জিন তখন বলে এতে আমার কিছু আসে যায় না, যদি তোমার যেতে ইচ্ছা হয় তাহলে তুমি যেতে পারো। এই কথা শুনে হান তখন এখানে কিছুটা স্যাড হয়ে যায়। হান এরপর নিজের মেডিকেল চেক আপ করানোর জন্য বিদেশে চলে যায়। অন্যদিকে লিন যখন হানের মায়ের সাথে এক রেস্টুরেন্ট থেকে বাইরে আসে তখন সকল রিপোর্টাররা লিনকে হানের সাথে রিলেশন সম্পর্কে প্রশ্ন করা শুরু করে। এ সকল রিপোর্টারদের আসলে লিনই ডেকেছে, এ কারণে এখানে সকল রিপোর্টাররা তাদের বিয়ে নিয়ে জিজ্ঞেস করছিল। হানের মা তখন এখানে তাদেরকে বলে যে কিছুদিনের ভেতরেই তার জন্মদিন আসতে চলেছে আর ওই দিনই তাদের এঙ্গেজমেন্ট হবে। তখনই এখানে থাকা এক রিপোর্টার বলে 6 বছর আগে তো হানের এঙ্গেজমেন্ট জিন নামক এক মেয়ের সাথে হয়ে গিয়েছিল, তাহলে এখন তাদের কি হয়েছে। এসব শোনার পরে লিন তখন হানের মাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর ওই রিপোর্টারকে লিনের সাথ দেওয়ার লোক মেরে ফেলে। জিন অন্যদিকে হানের এঙ্গেজমেন্টের খবর শুনে অনেক দুঃখী হয়ে যায়। অন্যদিকে শাও হানের সাথে ভিডিও কলে কথা বলছিল যে বাবা তুমি কবে বাসায় ফিরবে, আমি তোমাকে অনেক মিস করছি। হান তখন তাকে বলে আমি খুব দ্রুতই চলে আসব। শাও তখন তাকে বলে আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি আমার বাবা হবেন, এ কারণে আপনি প্রমিস ভাঙতে পারবেন না। হান তখন তাকে বলে তাহলে তোমাকে তো আমার এক কথা মানতে হবে, যতক্ষণ না আমি ফিরছি ততক্ষণ পর্যন্ত তুমি নিজের মায়ের খেয়াল রাখবে। এই ব্যাপারে শাও তখন বলে হ্যাঁ ঠিক আছে। তখনই জিন তাকে বাইরে ডেকে নেয়, কেননা কিমন তার সাথে দেখা করার জন্য বাইরে এসেছিল। এখানে শাও তখন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, এ কারণে সে তখন তাকে জিজ্ঞেস করে তুমি আমাদের সাথে দেখা করতে এত দেরি কেন করে দিলে, আমি তোমাকেও অনেক মিস করেছি। কিমন তখন বলে আমি আমার কাজে অনেক ব্যস্ত ছিলাম, তবে আমি তোমার জন্য অনেক ভালো এক খেলনা নিয়ে এসেছি। এ কারণে সে তখন তাকে খেলনা দিয়ে খেলার জন্য পাঠিয়ে দেয়। কিমন এরপর জিনের সাথে সিনেমার শুটিং নিয়ে কথা বলা শুরু করে আর কালকে সেখানে যেতে বলে। এরপরের দিন যখন তারা সেখানে যায় তখন তাদের কিছু রোমান্টিক সিন অভিনয় করার দরকার পড়ে, এ কারণে কিমন আর জিন এখানে কিছুটা রোমান্টিক হয়ে যায়। আর তখনই এখানে হান চলে আসায় সে তখন এটা দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়। এ কারণে সে তখন ভেতরে এসে কিমনের জায়গায় মেইন লিড হিসেবে অন্য কাউকে সিলেক্ট করার কথা বলে, যার ফলে এখানে ডাইরেক্টর তখন তাকে বোঝানো শুরু করে যে এই রোলের জন্য কিমনই সব থেকে ভালো হবে। হান তখন বলে এই বিষয়, তাহলে তো আমার মনে হচ্ছে অ্যাক্টরের সাথে ডিরেক্টরকেও পরিবর্তন করতে হবে, কেননা এখানের প্রডিউসার তো আমি। যা শুনে এখানের ডাইরেক্টর তখন চুপ হয়ে যায়। এখানে তখন এক মেয়ে বলে এই সিনেমায় কিমনের জন্য অনেক পপুলারিটি বৃদ্ধি পেতে চলেছে, আপনি তাহলে কিভাবে কিমনকে বের করে তা ডাউন করার দিকে যেতে পারেন। এখানে হান তখন তাকে কিছুই বলতে পারে না, এ কারণে সে তখন অ্যাসিস্ট্যান্টের সাথে বাইরে চলে আসে। এরপর যখন সে গাড়িতে ছিল জিন তখন তার সাথে কথা বলার জন্য আসে। এখানে জিনও তখন তাকে বলে এই রোলের জন্য কিমন অনেক পারফেক্ট হবে, এ কারণে তোমায় তাকে রিপ্লেস করা উচিত নয়। হান তখন বলে তাহলে তুমি কি বের হতে চাইছো? জিন তখন বলে সবই আমরা কন্ট্রাক্টে সাইন করেছি, এ কারণে তুমি যদি এই কন্ট্রাক্ট ব্রেক করো তাহলে তোমাকে ক্ষতি দিতে হবে। হান তখন বলে এতে আমার কিছু আসে যায় না। হান তখন বলে তুমি যদি চাও আমি তোমাকে আর কিমনকে এই সিনেমা থেকে বের না করি তাহলে তোমাকে এক কাজ করতে হবে। জিন তখন তাকে জিজ্ঞেস করে কি কাজ? হান তখন তাকে বলে তোমাকে তোমার ড্রেস খুলতে হবে। জিন তখন তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? হান তখন তাকে এক নতুন ড্রেস দিয়ে বলে আমার বলার অর্থ তোমাকে এই নতুন ড্রেস পরতে হবে, কেননা তোমাকে আমার সাথে কোথাও যেতে হবে। জিন তখন তাকে জিজ্ঞেস করে আমি কি গাড়িতেই পরিবর্তন করব? হান তখন বলে সময় নেই, এ কারণে তুমি গাড়িতেই পরিবর্তন করে নাও, আর এমনিতেও আজকে মেয়ে ড্রাইভার আছে। জিন তখন তাকে অন্যদিকে তাকাতে বলে, এরপর সে নিজের ড্রেস পরিবর্তন করে নেয়। এখানে আমরা জানতে পারি আসলে হানের মায়ের জন্মদিন, যেখানে সে নিজের সকল বন্ধু মিডিয়া লোকদের ডেকেছিল, কেননা আজকে সে হানের সাথে লিনের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করতে যাচ্ছিল। এখানে হান তখন জিনের সাথে চলে আসে। জিন তখন হানকে বলে এখানে আজ কিসের পার্টি? হান তখন বলে আজকে আমার মায়ের জন্মদিন, আর এখানে তুমি আমার গার্লফ্রেন্ড
ফ্রেন্ড হিসেবে এসেছো। এই কথা শুনে এখানে জিন তখন তো শকড হয়ে যায়। এদিকে হানের মাকে সকলে কেবল হান আর লিনের বিয়ে নিয়েই কথা বলছিল। তখনই হান তাদের সামনে জিনকে নিয়ে চলে আসে, যা দেখে প্রথমে এখানে থাকা সকলে অবাক হয়ে যায় যে আসলে এই মিস্টার হানের সাথে এই মেয়েকে। এখানে হান তখন নিজের মায়ের জন্মদিনের উইশ করে, তবে এখানে তার মা তখন তো রেগে যায়। তখনই তার মায়ের বন্ধুরা তাকে বলা শুরু করে হান আর লিনের বিয়ের এঙ্গেজমেন্টের কথা কখন বলা হবে। মায়ের কিছু বলার আগেই হান তখন বলে আমি আমার এঙ্গেজমেন্টের ব্যাপারে এখনো কিছু সিদ্ধান্ত নেইনি, আর এখন আমি নিজের গার্লফ্রেন্ডের সাথে এসেছি। এই কথা শুনে এখানে থাকা সকলে তখন তো শকড হয়ে যায়। লিন তো এখানে তখন ইম্বারেস হয়ে যায়। লিনের মা তখন এই ব্যাপারে হানের মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করে যে আসলে হানের বলার অর্থ কি ছিল, আর আমাদের কি এখানে অপমান করার জন্য ডাকা হয়েছে। মা তখন বলে আমি আপনাদের পরে বুঝিয়ে দেব। এরপর সে হানকে গিয়ে বলে তুমি আসলে এখানে জিনকে কেন নিয়ে এসেছো, আর লিনকে বারণ করেই বা কেন দিয়েছ। হান তখন বলে আমার তার উপরে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আপনি কিভাবে এঙ্গেজমেন্টের ব্যাপারে হ্যাঁ বলে দিলেন। মা তো এখানে তখন চুপ হয়ে যায়। লিনের মা বাবা অন্যদিকে জিনের সাথে কথা বলার জন্য আসে যে 6 বছর আগে তোমার কারণে আমাদের মেয়ের রিলেশনশিপ ভেঙে গিয়েছিল, আর এখন তুমি আবারও তাদের রিলেশনের ভেতরে চলে এসেছো। জিন তখন বলে যা কিছুই হচ্ছে তা হানের ইচ্ছেই হচ্ছে। এখানে জিন তখন জানতে পারে লিনের বাবা যে একজন সার্জেন্ট, সে 6 বছর আগে লিনের অপারেশন করে তা ঠিক করতে চেয়েছিল, তবে সে এই কাজে ব্যর্থ হয়ে গিয়েছিল। এর অর্থ লিনই তাকে মিথ্যা কথা বলেছিল যে তার বাবা হানকে ঠিক করতে পারে। অন্যদিকে লিন যখন বাইরে আসে তখন তার কাছে ওই লোক যার নাম চ্যাং সে আসে, যাকে দেখে লিন তখন তো ভয় পাওয়া শুরু করে যে সে আবার ভেতরে চলে গিয়ে সবাইকে যেন সত্যি কথা না বলে দেয়। তবে চ্যাং তখন বলে চিন্তা করো না, আমি তো কেবল তোমার সাথে দেখা করতে এসেছিলাম, আর হ্যাঁ আমি ওই রিপোর্টারকেও মেরে দিয়েছি যে ওই দিন হান আর জিনের রিলেশনশিপের ব্যাপারে কথা বলছিল। লিন তখন তাকে বলে আমি তো তোমাকে তাকে মেরে ফেলার জন্য বলিনি। চ্যাং তখন বলে আমার মনে হয়েছিল তাকে দিয়ে তোমার সমস্যা হতে পারে, এ কারণে আমি তাকে মেরে ফেলেছি। লিন তখন তাকে এরকম কাজ করতে বারণ করে দেয়। এরপর এখান থেকে চলে যায়। জিন তখন তাদের দুইজনকে একসাথে যেতে দেখে ফেলে। এখানে চ্যাংকে দেখে জিনের তখন মনে পড়ে 6 বছর আগে পাহাড়ে দোকানের ভেতরে তাকে যে আটকে দিয়েছিল সেই এই চ্যাং ছিল। এদিকে আমরা জানতে পারি লিনি 6 বছর আগে চ্যাংকে পাঠিয়েছিল জিনকে মারার জন্য। এই কারণে সে তো এখানে তখন চ্যাংয়ের উপরে রাগ দেখানো শুরু করে যে তুমি একটাও কাজ ঠিকভাবে করতে পারো না, তুমি এখন তাকে মেরে দরকার হয় জেলে চলে যাও। অবশ্য জেলে যাওয়া তো তোমার জন্য সাধারণ ব্যাপারই। এই কথা শুনে চ্যাং তখন এখানে তাকে থাপ্পড় মেরে দেয়, আর তাকে বলে তুমি ওই হানের কাছে যেতে পারছো না, এর রাগ আমার উপরে দেখাচ্ছ কেন। আমার যা কিছুর করার আমি তা করব, সামনে আমাকে কোনো প্ল্যান বলার দরকার নেই। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এরপর জিন যখন শাওকে নিয়ে হানের কাছে যায়, জিন তখন শাওকে খেলনা দিয়ে খেলতে পাঠিয়ে দেয়। হান তখন তাকে বলে তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে। জিন তখন বলে সেখানে তোমার আর লিনের বিয়ে নিয়ে কথা হচ্ছিল, তাহলে আমি সেখানে বসে কি করব। হান তখন বলে আমি বিদেশ থেকে কালকেই ফেরত এসেছি, এ কারণে আমি জানতাম না যে মা আমাকে জিজ্ঞেস না করেই এখানে এঙ্গেজমেন্টের বিষয়ে অ্যানাউন্স করে দেবে। জিন তখন রেগে এখান থেকে চলে যায়। শাও তখন তাকে বলে বাবা তুমি আমার মাকে রাগিয়ে দিয়েছ। হান তখন তাকে জিজ্ঞেস করে কিভাবে তাহলে তোমার মায়ের রাগ ভাঙানো যাবে। শাও তখন তাকে বলে আমি জানি কিভাবে মায়ের রাগ ভাঙানো যেতে পারে। এটা বলার পরে সে তখন এক আর্ট বুক নিয়ে আসে আর বলে মা যখনই স্যাড হয়ে যায় তখনই সে এখানে ছবি আঁকে। এর ফলে সে অনেক খুশি হয়ে যায় আর বলে এর মধ্যেই আমি তোমার ছবি দেখেছি। এরপর হান যখন ওই আর্ট বুক খুলে দেখে তখন তার ভেতরে সম্পূর্ণ জায়গায় কেবল তার ছবিই ছিল। এটা দেখে এখানে হান তখন তো সম্পূর্ণ খুশি হয়ে যায়। তখনই জিন এসে শাওকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেয়। তখন তার নজর নিজের আর্ট বুকের উপরে পড়ে, এ কারণে সে তখন তা হানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আসে। হান তখন তাকে বলে এই আর্ট বুক তোমার, তবে এর মধ্যে তো কেবল আমিই আছি। জিন তখন তাকে বলে এটা তুমি নয়, এরকম মুখ তো অনেক কমন। এই কথা বলে সে তখন আর্ট বুক নিয়ে সোফায় বসে পড়ে আর বলে তুমি কিভাবে আমাকে জিজ্ঞেস না করে আমার জিনিসপত্রে হাত দিতে পারো। হান তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি বলছো। জিন তখন কথা এড়িয়ে বলে এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গিয়েছে, এ কারণে আপনাকে ফেরত চলে যাওয়া উচিত। হান তখন বলে আজকে আমি বাসায় যেতে পারবো না, কেননা আমি আমার মায়ের কথা শুনিনি, এ কারণে সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এ কারণে এখন তো আমাদের এখানেই থাকতে হবে। জিন তখন তাকে বলে তুমি সোফায় ঘুমিও। এরপর সে ঘুমানোর জন্য চলে যায়। রুমে গিয়ে সে স্মাইল করছিল। শাও তখন তাকে বলে তুমি স্মাইল করছো কেন, তবে জিন তখন তো তার কথা এড়িয়ে দেয়। শাও তখন তাকে বলে বাবাকেও আমাদের সাথে ঘুমানোর জন্য নিয়ে আসো। জিন তখন তাকে বলে আমি তোমাকে বলেছিলাম যে সে কেবল আমাদের সাথে এক রাতই থাকতে পারবে,
পারবে, আর তা সে থেকে নিয়েছে। এরপরের দিন হওয়া সিনেমার শুটিংয়ে এক ফাইটিং সিন ছিল যেখানে ভিলেন কিমকে উঠিয়ে টেবিলে আছাড় মারে। তবে এখানে হান বারবার এই সিন করাচ্ছিল কেননা সে কিমনকে জ্বালাতন করতে চাইছিল। এরপর জিন যখন এখানে আসে সে তখন কিমনের এরকম অবস্থা দেখে চিন্তিত হয়ে যায়। কিমন তখন বলে আমি ঠিক আছি। জিনের পর তার পিঠে স্প্রে করে দেয়। জিনের পর যখন বাইরে যায় তখন সে হানের উপরে রেগেছিল। হান তখন গাড়িতে বসে তাকে বলে ঠিক আছে, আমি এরপর থেকে তার সাথে এরকম সিন বারবার করব না, এ কারণে এখন তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? জিন তখন তাকে বলে এখন আমার তোমার সাথে কথা বলার সময় নেই। হান তখন বলে আমি খাবার খাইনি, তাই তুমি কি আমার সাথে খাবার খেতে পারবে? এখানে জিন তখন তার সাথে চলে যায়। অন্যদিকে হানের মা তার সাথে দেখা করার জন্য এসেছিল। সে যখন বাহির থেকে দরজা নক করে তখন ঘরের ভেতর থেকে শাও জিজ্ঞেস করে কে এসেছে। হানের মা তখন তাকে দরজা খোলার জন্য বলে। শাও তখন বলে মা আমাকে অচেনা লোক আসলে দরজা খুলতে বারণ করে দিয়েছে। হানের মা তখন বলে আমি কোনো অচেনা মানুষ নয়, আমি হানের মা হই। শাও তখন বলে আপনি সত্যিই হানের মা? তাহলে আপনি তো অচেনা নন। এই বলে সে দরজা খুলে দেয়। হানের মা তখন তাকে জিজ্ঞেস করে তোমার মা কোথায়? শাও তখন বলে আমার মা আমার জন্য খাবার নিয়ে আসার জন্য গিয়েছে, এ কারণে দাদিমা এখন তুমি বসে পড়ো। তার এসব কিউট কথা এখানে হানের মায়ের কাছে অনেক ভালো লাগে, আর তার কাছে এখন শাওকে হানের ছোটবেলার মতো মনে হচ্ছিল। এ কারণে সে তখন এখানে শাওকে এক টফি খেতে দেয়, যা তখন শাও খাওয়া শুরু করে। হানের মা তখন এখানে তার বয়স জিজ্ঞেস করে। শাও তখন তাকে 5 বছর বলে, যা শুনে এখানে তখন তার ডাউট আরো অনেক বেড়ে যায় যে শাও আবার হানের ছেলেই নয় তো। এ কারণে সে তখন এখানে তার জন্মদিনের ব্যাপারে জিজ্ঞেস শুরু করে। এরপর সে জানতে পারে শাওয়ের জন্ম হানকে ছেড়ে যাওয়ার 7 মাস পরেই হয়েছিল। এর ফলে এখানে তার সন্দেহ আরো অনেক বেড়ে যায়। এ কারণে সে তখন তাকে জিজ্ঞেস করে তোমার বাবাকে? শাও তো এখানে তখন অনেক ভয় পেয়ে যায়। আর তখনই এখানে জিন আর হানও চলে আসে। জিন তখন গিয়ে শাওকে তার কাছ থেকে সরায় আর হানের মায়ের উপরে রাগ দেখানো শুরু করে যে আপনি এসব কি করছিলেন। শাও তখন তো দাদির দেওয়া চকলেট পেছনে লুকিয়ে ফেলে যেন তার মা এটা দেখে আবার তার উপরে রেগে না যায়। জিনের পর তাকে চেক করা শুরু করে যে আবার তার কিছু হয়ে গেল না তো। হানের মা তখন বলে আমি তো কেবল তার সাথে কথা বলছিলাম। জিন তখন তাকে বলে আপনি কিভাবে এরকম এক ছোট বাচ্চার সাথে কথা বলতে পারেন? তাদের মধ্যে এখানে কথাই চলছিল তখনই শাও এখানে অজ্ঞান হয়ে যায়, কেননা তার এমন এক ডায়াবেটিস আছে যার ফলে তার মিষ্টি খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ। জিনের পর যখন তার কাছে আসে তখন সে তার হাতে চকলেট দেখে বলে তাকে এটা কে দিয়েছে? হানের মা তখন বলে আমি তাকে দিয়েছি, আমি শাওয়ের অসুখের ব্যাপারে জানতাম না। জিনের পর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। হানের মায়ের পর হানকে বলে যে শাওয়ের যে এরকম অসুখ আছে তা তুমি আমাকে কেন বলনি? যদি এখানে তার কিছু হয়ে যেত তাহলে কি হতো? হান তখন তাকে বলে মা আপনি কখনোই অন্য কারোর জন্য এরকম ভাবে চিন্তিত হননি, তাহলে আপনি শাওকে নিয়ে এত চিন্তিত কেন হচ্ছেন? তার মা তখন বলে সে অনেক কিউট, এ কারণে আমার তার জন্য খারাপ লাগছিল। এরপর সে হানকে জিজ্ঞেস করে তুমি কি শাওয়ের বায়োলজিক্যাল বাবাকে এ সম্পর্কে কিছু জানো? হান তখন বলে এতে আমার কিছু আসে যায় না, আর আপনারও কিছু হওয়ার কথা নয়। মা তখন তাকে এটা বলে যায় যে এটা তো আমি এমনিই তোমাকে বলেছিলাম। হানের পর বুঝতে পেরে যায় যে শাওকে নিয়ে তার মায়ের ডাউট হচ্ছে যে শাও হানিরই ছেলে নাকি নয়। তবে এই বিষয়ে হানের তো প্রথমেই সন্দেহ হয়ে গিয়েছিল, এ কারণে সে শাওয়ের বিষয়ে সকল খবর বের করার কথা বলেছিল। এ কারণে সে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে এই বিষয়ে জিজ্ঞেস করে। অন্যদিকে হানের মা তো হসপিটালের ডাইরেক্টরের কাছে যায় যে তার বান্ধবী ছিল। সে তখন তাকে শাও আর হানের ডিএনএ টেস্ট করতে বলে আর এই বিষয়ে তাকে সিক্রেট রাখার কথা বলে। হানের মা ডাইরেক্টরের সাথে বাইরেই আসছিল তখনই বাইরে তারা লিনকে পেয়ে যায় যে নিজের বাবার সাথে দেখা করার জন্য এসেছিল। এরপর সে হানের মায়ের সাথে চলে যায়। তবে এখানে তার ডাউট হয়ে যায় যে হানের মা এখানে কেন এসেছিল। এরপরের দিন অ্যাসিস্ট্যান্ট হানের বাসায় আসে শাওয়ের ব্যাপারে সকল তথ্য দেওয়ার জন্য। তবে হানের কাছে যাওয়ার আগে হানের মা তাকে ডেকে নেয় আর তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে হানের সাথে দেখা করতে কেন এসেছো? অ্যাসিস্ট্যান্ট হানের বাসায় বড় হয়েছিল, এই কারণে সে হানের মাকেও নিজের মায়ের মতোই মনে করত, যার ফলে তার জিজ্ঞাসায় অ্যাসিস্ট্যান্ট তখন বলে দেয় যে শাওয়ের ব্যাপারে তথ্য বের করার জন্য হান তাকে বলেছে আর তার সকল তথ্য এই ফাইলের ভেতরে আছে। মায়ের পর ওই ফাইল বের করে দেখা শুরু করে যেখানে সে শাওয়ের জন্মদিনের সার্টিফিকেট পেয়ে যায়। তবে এখানে সে হানকে শাওয়ের ব্যাপারে কোনো তথ্য দেওয়ার ব্যাপারে তাকে বারণ করে দেয়, কেননা সে প্রথমে কনফার্ম করতে চেয়েছিল যে সে তার নাতি নাকি নয়। এ কারণে অ্যাসিস্ট্যান্ট গিয়ে এই কথাই বলে দেয় যে শাওয়ের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তখনই লিন হানকে কল করে ডিনারে ডাকে। অন্যদিকে কিমন জিনের সাথে ডিনার করার সময় তার সাথে হানের রিলেশন সম্পর্কে জিজ্ঞেস করে। জিন তখন তাকে সকল কিছু বলে দেয়। কিমন তখন এখানে তাকে জিজ্ঞেস করে হান কি জানে যে শাও তার ছেলে। জিন
তখন তাকে বলে না, আর এখন আমি তাকে এই ব্যাপারে বলতেও চাই না, কেননা আমরা দুইজনে আলাদা লাইফে বিলং করি। আমি চাই শাও এক সাধারণ জীবনযাপন করুক। কিমন তখন তাকে বলে সত্যি কথা কতক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখতে পারবে, একদিন তো সে জানতেই পেরে যাবে। এখানে হান তখন কিমনকে জিনের সাথে দেখে অনেক বেশি জেলাস হয়, আর তার তখন এখানে রাগও আসছিল। এ কারণে সে তখন গিয়ে তাদের পাশের টেবিলেই বসে পড়ে। এখানে লিন তখন হানের মাথা আরো গরম করে দিচ্ছিল যে তারা দুইজনে বোধহয় ডেটে এসেছে, তবে জিন তার উপরে কথা বলতে চাইছিল না। অন্যদিকে হান তখন জিনকে জেলাস করানোর জন্য লিনকে বলে আমি তোমার সাথে বিয়ের ব্যাপারে বারণ করে দেইনি। এটা শুনে এখানে লিন তখন তো অনেক খুশি হয়ে যায়। তবে জিন যখন এখান থেকে যাওয়া শুরু করে হান তখন তার হাত ধরে ফেলে। হান তখন তাকে বলে তোমার মনের ভেতরে কি আমার জন্য বিন্দুমাত্রও ভালোবাসা আছে? রাগান্বিত থাকা জিন তখন তাকে নিজের হাত ছেড়ে দেওয়ার জন্য বলে। সে যখন তার হাত ছাড়ে না, কিমন তখন তার হাত ছাড়ানোর জন্য এখানে চলে আসে, যার ফলে হানের তখন এখানে অনেক রাগ চলে আসে। সে তখন তাকে বলে এটা আমাদের ভেতরকার ব্যাপার, তুমি এর মধ্যে না আসলেই ভালো হবে। এই কথা শুনে এখানে জিন তখন তাকে বলে নিজের রাগ অন্যের উপরে দেখানোর কথা চিন্তাও করবে না। এটা শুনে হান তখন বলে কিমনের আমাদের ভেতরে আসার দরকার কিসের? কিমন তখন বলে আমি জিনের সকল কাজই পাশে থাকবো। এই কথা শুনে এখানে হানের তো আরো অনেক বেশি রাগ চলে আসে। এখানে কথা কাটাকাটির ছলে কিমন তখন হানের কলার ধরে ফেলে। এটা দেখে লিন তখন বলে তোমার সাহস কি করে হলো? তুমি কি হানের পাওয়ার সম্বন্ধে কিছু আন্দাজও করতে পারো যে সে তোমার সাথে কি করতে পারে? তোমার ক্যারিয়ার সম্পূর্ণ শেষ করে দিতে পারে। কিমন তখন বলে হয়তোবা সে আমার থেকে অনেক পাওয়ারফুল হবে, তবে ফিজিক্যালি তো আমি এই পঙ্গুর থেকে অনেক ভালো। এই কথা শুনে হান তখন তো হুইল চেয়ার থেকেই উঠে যায়, যার ফলে এখানে আমরা জানতে পারি হান বিদেশে মেডিকেল চেক আপ করানোর জন্য যখন গিয়েছিল সেখানে গিয়ে তার অপারেশনের মাধ্যমে তার পা ঠিক হয়ে গিয়েছিল। তখন এটা দেখে জিন তো অবাক হয়েই গিয়েছিল। কিম তখন তাকে বলে তুমি এতদিন ধরে কেবল সিম্প্যাথি নিচ্ছিলে। এর ফলে জিন এখানে তো তার উপরে আরো অনেক বেশি রেগে যায়। হান তখন জিনকে বোঝানোর চেষ্টা করে যে আমার এরকম কোনো কিছুর ইচ্ছা ছিল না, আমি কেবল চেয়েছিলাম তুমি যেন আমার সাথেই থাকো। তবে জিন তো এখানে তখন আরো অনেক বেশি রেগে যায় আর এখান থেকে চলে যায়, কেননা এখন তার এই ব্যাপারে রাগ আসছিল। শাও যখন অসুখের কারণে পরে গিয়েছিল সে তখনও হুইল চেয়ারে বসেছিল। এখানে লিন তো হানের সাথে কথা বলার জন্য উতলা হয়ে ওঠে, তবে হান তাকে কোনো পাত্তাই দেয় না। লিনের পর ল্যাবে চলে আসে, কেননা সে জানতে পেরে গিয়েছিল যে হানের মা শাও আর হানের ডিএনএ টেস্ট এখান থেকে নিবে। সে তখন ডিরেক্টরকে বলে আপনি কি এখন এই রিপোর্ট হানের মাকে দিতে যাচ্ছেন? যদি আপনি সেখানে যেতে চান তাহলে আমাকে দিন, আমি এটা পৌঁছে দিচ্ছি। এ কারণে ডাইরেক্টর এখানে তখন রিপোর্ট তাকে দিয়ে দেয়, যা তখন লিন সাইডে নিয়ে খুলে ফেলে। এখানে সে তখন জানতে পারে যে শাও হানেরই মেয়ে। সে তখন এই আসল রিপোর্ট চিরে ফেলে। অন্যদিকে হানের খারাপ লাগছিল যে সে জিনকে এত কষ্ট দিয়েছে, এ কারণে সে তাকে সরি বলতে চাইছিল, তবে সে তাকে কল করার সাহসই পাচ্ছিল না। তবে এরপর সে সিদ্ধান্ত নেয় কাল সে সরাসরি গিয়ে তাকে সরি বলবে। অন্যদিকে জিন রেগে এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শাও তখন তাকে দেখে ফেলে। এ কারণে সে এরপর নিজের রুমে গিয়ে হানকে বলে বাবা তুমি কোথায় আছো? মা শহর ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তবে হান তখন এখানে কোনো উত্তর দেয় না। অন্যদিকে হান নিজেদের অতীতের কথা মনে করছিল যে কিভাবে রিলেশন শুরুর দিকে তারা সবার কাছ থেকে পালিয়ে একসাথে ঘুরতে যেত। এরপর বর্তমানে আমরা দেখতে পাই জিন শাওকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়। শাও তখন তো এই কথাই বলছিল যে আমি আমার বাবার সাথেও থাকতে চাই, তবে এরপরেও বাধ্য হয় তাকে গিয়ে প্লেনে বসতে হয়। জিন যখন নিজের ব্যাগ উপরে রাখছিল তখন কেউ তার সাহায্য করার জন্য চলে আসে, যে আর কেউ নয় বরং হান ছিল। তাকে দেখে জিন তখন অনেক সারপ্রাইজড হয়ে যায়। হান তখন এখানে জিনের সাথেই বসে যায়, কেননা সে জিনের পাশের সিটি বুক করেছিল। হান তখন তাকে বলে আমি নতুন ভাবে শুরু করার জন্য এসেছি। এটা শুনে জিন তখন স্মাইল করে। এখানে শাও তখন তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে আমি জানতাম বাবা আমাদের যেতে দেবে না। হান তখন বলে এখন তোমাকে আর বাবা হারিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। এটা শুনে শাও তো এখানে তখন আরো অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজের মাকে বলে দেখো মা, আমি ফাইনালি আমার বাবাকে পেয়ে গিয়েছি। আমি তো প্রথম থেকেই জানতাম যে আপনি আমার বাবা। হান তখন বলে কেননা তুমি অনেক বেশি স্মার্ট। এরপর এয়ারপোর্ট থেকে নেমে হান সকলের সামনে জিনকে প্রপোজ করে দেয়, যা জিন তখন অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানে ফাইনালি তাদের কিসের সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্প তোমার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।